কোনো দিন বাচ্চা হবে না মানে ইয়ার্কি মারছেন? ভালো করে দেখুন। ডাক্তারবাবুকে প্রায় মারতে উঠল চয়ন। কি হচ্ছে কি? থামো। স্বামীকে থামানোর চেষ্টা করল অহনা। তুমি থামো, বাজা মেয়ে মানুষ কোথাকার। দাঁত খিচিয়ে এবার অহনার দিকে তেড়ে এলো চয়ন। ভয় পেয়ে গেল অহনা। এমনিতে চয়ন খুব রকচট টাইপের, কিন্তু তাই বলে ডাক্তারের চেম্বারে এসে এরকম করবে? অনেক কষ্টে চয়নকে বুঝিয়ে সুজিয়ে বাড়ি ফিরে এলো অহনা। সারা রাস্তা অহনার সঙ্গে কোনো কথা বলল না চয়ন। অহনাও তাকে খাটালো না। বাড়ি ফিরে মায়ের সামনে আবার অহনাকে এক হাত নিল চয়ন। যেমন করে হোক বাচ্চা চাই আমার। এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা অহনার দিকে তর্জনী উঁচিয়ে নির্দেশ দিল চয়ন। একদিন পর চয়নের মুডটা একটু ঠিক আছে দেখে সাহস সঞ্চয় করে তাকে বোঝাতে গেল অহনা। আমি বলি কি, একটা বাচ্চা অ্যাডপ্ট করলে হয় না? সঙ্গে সঙ্গে যেন আগুনে ঘি পড়ল। মানে কার না কার বাচ্চাকে আমি নিজের বলে মানুষ করব? কি পেয়েছো তুমি আমাকে? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। কোনো রকমের চোখের জল চেপে ছাদে চলে গেল অহনা। ছাদের এক প্রান্তে গিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে তাকিয়ে দেখল শাশুড়ি মা দাঁড়িয়ে। তাকে দেখে আরো জোরে কেঁদে উঠল অহনা। কেঁদো না, আমি তোমাকে একটা ওষুধ এনে দেব, খেলে দেখবে কোল আলো করে ফুটফুটে বাচ্চা আসবে। শাশুড়ির কথা শুনে আবেগে তাকে জড়িয়ে ধরল অহনা। পিঠে হাত বুলিয়ে তাকে চুপ করালো শাশুড়ি। পরদিন থেকে একটা বিট ঘুটে পাঁচন বানিয়ে অহনাকে খেতে দিল তার শাশুড়ি। পাঁচনের চেহারা দেখে মুখটা একটু বিকৃতি করতেই নরম গলায় সে বলল, চেহারা দেখলে হবে না, ভীষণ কাজের জিনিস, পুরোটা খেয়ে নাও। এটা খেলেই হবে মা? অহনার গলায় সন্দেহ। আরে বাবা হ্যাঁ, আমার যখন বাচ্চা হচ্ছিল না, আমার শাশুড়ি আমাকে রোজ প্রায় 1 মাস এটা খাইয়েছিলেন। তাতেই সব দোষ কেটে গেছিল আমার। তারপরেই তো চয়ন পেটে এলো। শাশুড়ি কেকার গলায় আশ্বাসের সুর। নাক চোখ বন্ধ করে কোনো মতে এক নিঃশ্বাসের গ্লাসের পানীয়টা শেষ করে দিল অহনা। প্রথমে গা গুলিয়ে বমি উঠে আসতে চাইল। অনেক কষ্টে সেটা আটকালো অহনা। 2-3 দিন পর অহনা বুঝতে পারল তার শরীরে একটা পরিবর্তন এসেছে। সবসময় কেমন যেন মাথা ঘুরছে, যেমনি একটা ভাব সারাদিন ঘিরে রেখেছে তাকে। শাশুড়িকে বলতে লাগলো, ওই তো, তার মানেই তো কাজ শুরু করা হয়ে গেছে। একদিনও এই ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না, বুঝেছ? আরও 4-5 দিন পর চুল আঁচড়াতে গিয়ে অহনা দেখল বেশ বড় এক গোছা চুল উঠে এলো। তারপর থেকে রোজই প্রায় বেশ কিছুটা করে চুল উঠতে লাগলো তার। চিন্তায় পড়ে গেল অহনা। শাশুড়ি বলল, ওষুধের সাইড এফেক্ট হলেও হতে পারে। তাহলে কি ওটা খাওয়া বন্ধ করে দেবো মা? জিজ্ঞেস করলো অহনা। তোমার কাছে বুঝি এখন মা হওয়ার চাইতে নিজের মাথার চুল ধরে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ? রেগে গিয়ে বলল কেকা। অগত্যা পাচন খাওয়া চালু রাখতে হলো অহনাকে। এদিকে শরীরটাও কেমন যেন খারাপ হতে লাগলো তার। আজকাল প্রায়ই তার মাথা ঘোরে, ভীষণ দুর্বল লাগে। দেখতে দেখতে মাথা পায় ন্যাড়া হওয়ার জোগাড়। ধীরে ধীরে এমন অবস্থা হলো যে অহনা আর বিছানা থেকে ওঠার মতো অবস্থায় রইল না। সারাদিন নির্জীবের মতো বিছানায় পড়ে থাকে সে এখন। তার অবস্থা দেখে একদিন ভীষণ বিরক্তি প্রকাশ করলো চয়ন। নিজের চেহারাটা দেখেছ? ছাল ছাড়ানো মুরগির মতো লাগছে একেবারে। এরপর তুমি চাইলেও আমি আর তোমার সঙ্গে ঘনিষ্ঠতা করতে পারবো না। বিছানায় শুয়ে শুয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল অহনা। প্রতিবাদ করার মতো শরীরের জোরটুকুও আর নেই তার। সপ্তাহ 2 পর একটা বেশ ডাগর ডুগর চেহারার মেয়ে চয়নের সঙ্গে বাড়িতে এলো। অহনার চোখের সামনে দিয়ে চয়নের সঙ্গে তার ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিল মেয়েটা। এরপর প্রায় রোজই বাড়িতে আসতে লাগলো মুন্নি নামের মেয়েটি। অহনার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে ঘরে ঢুকে যায় চয়ন আর মুন্নি। স্টোর রুমে ছোট বিছানায় শুয়ে দেখতে দেখতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অহনার। কি আর করবে বলো তো? তুমি তো ওকে বাচ্চার সুখটুকুও দিতে পারলে না, তার উপর শরীরের এই অবস্থা।
পুরুষ মানুষের মন তো অন্যদিকে যাবেই। যেন কোনো ব্যাপার নয় এমন ভাব নিয়ে একদিন বলল শাশুড়ি। অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল অহনা। মনে কেমন যেন সন্দেহ হলো তার। আজকাল আর শাশুড়ির দেওয়া পাচনটা খায় না সে। শাশুড়ি আড়াল হলেই বেসিনে ঢেলে দেয়। আমার পক্ষে আর তোমার সঙ্গে থাকা সম্ভব নয়। আমি মুন্নিকে ভালোবাসি। ও আমার বাচ্চার মা হতে চলেছে। ওকেই বিয়ে করব আমি। একদিন মুন্নিকে সঙ্গে করে অহনার ঘরে এসে বলল চয়ন। হ্যাঁ, আর তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। হঠাৎ ঘরে ঢুকে এসে বলল কেকা। যার পরানি অবাক হয়ে গেল অহনা। সে কিছু বলতে যাবে এমন সময় শাশুড়ি নিজেই আবার বলল, মুন্নিকে দেখেছ? কি সুন্দর চেহারা, তোমার মতো নাকি? আমি ওকে খুঁজে বার করেছি। এবার তুমি মানে মানে এখান থেকে কেটে পড়ো দেখি। পরদিনই প্রায় ঘাড় ধাক্কা দিয়ে অহনাকে বাড়ি থেকে বার করে দিল তার স্বামী চয়ন আর শাশুড়ি কেকা। অহনা বুঝতে পারল শাশুড়ি আসলে তাকে বিষ খাওয়াচ্ছিল। প্রথমে সে ঠিক করলো পুলিশ স্টেশনে যাবে কমপ্লেন করতে, কিন্তু বড় রাস্তায় এসে গাড়িতে ওঠার আগে রাস্তায় লুটিয়ে পড়ল সে। ক্লান্তিতে অবসন্ন তার শরীর। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে অহনা বুঝল একটা ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছে সে। কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর দেখল এক সুপুরুষ ঘরে এসে ঢুকল। এই তো জ্ঞান পেয়েছে। কি হয়েছিল আপনার? মৃদু হেসে জিজ্ঞেস করল সেই পুরুষ। যতটা সম্ভব সংক্ষেপে তাকে জানালো অহনা। বলতে গিয়ে যেন হাঁপিয়ে উঠল সে। তাকে রেস্ট নিতে বলে বাইরে বেরিয়ে গেল ছেলেটি। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখল অহনাকে। তারপর কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। তার প্রায় আধ ঘন্টা পর গরম স্যুপের বাটি হাতে ঘরে এলো ছেলেটি। অহনাকে যত্ন সহকারে তুলে বসিয়ে হাতে স্যুপের বাটি তুলে দিল। কাঁপা কাঁপা হাতে স্যুপ খেতে খেতে ছেলেটার কথা শুনল অহনা। দীপ্ত নামের ছেলেটি জানালো সে একাই থাকে। রাস্তায় তার গাড়ির সামনেই লুটিয়ে পড়েছিল অহনা। যাই হোক, এখন তার কোনো চিন্তা নেই। সে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত দীপ্তর ফ্ল্যাটে থাকতে পারে। অসুস্থ মাকে তার এই অবস্থার কথা জানাতে চায় না। সে কথা জানালো অহনা। একটু সুস্থ হলে তারপর সে নিজেই মায়ের কাছে চলে যাবে। এরপর দিনগুলো খুব ভালোভাবে কাটতে লাগলো অহনার। রোজ অফিস থেকে ফেরার পথে দীপ্ত তার জন্য খাবার দাবার কিনে আনে। একসাথে চা খেতে খেতে দুজন দুজনের জীবনের গল্প শোনায়। প্রাণ খুলে তারা হাসে। একসাথে খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। শরীর মোটামুটি সুস্থ হতে একদিন দীপ্তর জন্য রান্না করলো অহনা। তার হাতে রান্না খেয়ে খুব খুশি দীপ্ত। খেতে খেতেই একদিন অহনা জানালো এবার সে মায়ের কাছে চলে যাবে। পরদিন অফিস যাওয়ার সময় অহনা দেখল দীপ্তর মুখ ভার। কি হয়েছে জানতে চাইলেও কিছু উত্তর দিল না সে। সন্ধেবেলা ফিরে অহনার সামনে বসে দীপ্ত বলল, প্রেমিকার কাছে ধোঁকা খাওয়ার পর ঠিক করে নিয়েছিলাম এ জীবনে আর বিয়ে করব না। মেয়েরা সবাই সুবিধেবাদী, কিন্তু তোমাকে এত কাছ থেকে দেখার পর আমার ধারণা পাল্টে গেছে। তুমি চলে যাবে শোনার পর আজ সারাদিন কাজে মন বসাতে পারছিলাম না আমি। বিয়ে করবে আমাকে অহনা? হঠাৎ হাঁটু মুড়ে তার সামনে বসে নাটকীয় ভঙ্গিতে বলল দীপ্ত। কোনো উত্তর দিতে পারল না অহনা। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো তার। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে বিয়ে করে কি করবে দীপ্ত? আমি তো কোনোদিন তোমাকে সন্তান সুখ দিতেই পারবো না। আমি ওসব নিয়ে একেবারেই ভাবতে চাই না। আমি তোমাকে ভালোবেসেছি। বাচ্চা চাইলে অ্যাডাপ্ট করে নেব। তাতে একটা অনাথ বাচ্চা তো পরিবার পাবে। আমার মতে এটা খুব পুণ্যের কাজ। তুমি আর না করো না অহনা। অহনার হাতে হাত রেখে বললেন দীপ্ত। এবার দীপ্তর তদারকিতেই খুব তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে গেল অহনা। জয়ন্ত তাকে ডিভোর্স দিতে পেরে খুব খুশি। আর এতদিনে নিজের পুরনো চেহারা পুরোপুরি ফিরে পেয়েছে অহনা। এর প্রায় বছর চারেক পর একদিন বিকেলে মেয়েকে নিয়ে বেড়াতে বেরিয়েছে দীপ্ত আর অহনা। হঠাৎ রাস্তার পাশে এক ভিখারিনীকে দেখে কেমন যেন চেনা চেনা মনে হলো অহনার। খুব কাছে গিয়ে ভালো করে দেখে চিনতে পারল সে। চয়নের মা কেকা। জরাজীর্ণ ময়লা শরীরে শত ছিন্ন একখানা কাপড় কোনো মতে জড়ানো। আপনি কি কেকা রায়? নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করল অহনা।
হা হয়ে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে মুখে হাসি ফুটে উঠল কেকার। অহনা, তুমি কেমন আছো? এরপর অহনা জিজ্ঞেস করার আগেই গড় গড় করে সব বলে যেতে লাগলো কেকা। আমার ছেলের সঙ্গে বিয়েটা হয়ে যেতেই মুন্নি তার আসল রূপ দেখাতে শুরু করলো। আমাকে যেন আর সহ্যই করতে পারছিল না। ঝগড়া হতো রোজ। একবার আমার জ্বর হলো, আমাকে না খেতে দিয়ে ফেলে রাখলো 3 দিন। আর আমার ছেলেটাও যেন কেমন হয়ে গেল, মুন্নি ছাড়া কিছুই বোঝে না। তুমি কত ভালো মেয়ে ছিলে, তোমাকে কষ্ট দিয়েছি বলেই বোধহয় আজ এই অবস্থা আমার। চোখের জল মুছতে মুছতে বলল কেকা। প্রাক্তন শাশুড়ির কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। কিছুই বলল না অহনা। মেয়েকে নিয়ে গাড়িতে উঠতে গেল। মা 2 দিন কিছুই খায়নি, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে জানা, অন্য এক সুরে বলল কেকা। না শোনার ভান করে মেয়েকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল অহনা। তো বন্ধুরা, গায়ে কাঁটা দিয়ে উঠল তো? তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবে, সুস্থ থাকবেন।